জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024-এ আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে। আর একটু আলোচনার পর্বে আমরা চলে এসেছি। আর আমরা শুরুতে স্যার এবং ম্যাডাম যেরকম বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অনেক বিষয়টা সহজলভ্য হয়ে গিয়েছে, কিন্তু স্টুডেন্টদের কাছে বড়সড় বিষয়টা চ্যালেঞ্জিং। একদিকে যেমন নতুন প্রযুক্তিকে তাদের শিখতে হবে, জানতে হবে, তেমনি আবার প্রযুক্তির কাছে একেবারে গা ভাসিয়ে দিলেও চলবে না। ফলে দুটোকে ব্যালেন্স করা খুব জরুরি। আর এসবের মধ্যে যারা স্টুডেন্টদের তৈরি করেন তাদের কাছে তো আমার মনে হয় আরও বড়সড় চ্যালেঞ্জ, কারণ স্টুডেন্টকে যদি 5 শিখতে হয় তাদেরকে 10 বিষয়টাকে অ্যাডাপ্ট করতে হয়েছে, কারণ তাদেরকে স্টুডেন্টকে তৈরি করতে হবে। আর এর মধ্যে আসে প্লেসমেন্টের বিষয়টা, যে বিষয়টা খুব ইন্টারেস্টিং, কারণ নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্লেসমেন্টের বিষয়টা একদম অন্যরকম। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতে স্টুডেন্টদের প্লেসমেন্টের সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা। যাদের সঙ্গে আলোচনা করব, প্যানেলিস্টরা যারা রয়েছেন, একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন মিস্টার সৌরভ অধিকারী, সিওও, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। তার ঠিক পরে রয়েছেন ডক্টর প্রবীর মুখোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর, সিকম স্কিলস ইউনিভার্সিটি। আমার বাঁ দিকে যিনি রয়েছেন মিস্টার দেবেশী গুহা মল্লিক, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। আর একদম আমার বাঁ দিকে যিনি রয়েছেন ডক্টর ত্রিদিবেশ নাগ, এইচওডি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা একটু আলোচনায় ফিরে আসবো এবং শুরুতেই আমি স্যারের কাছে আসবো, যে বিষয়টা নিয়ে মানে খুব স্বাভাবিকভাবেই যখন টেকনোলজির কথা বলছি, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, তখন দূর দূরান্তের সমস্ত কিছু একেবারে আমাদের হাতের মুঠোয় চলে এসছে। তো বিশ্বের যে কোনো জায়গা থেকে এখন যারা ইন্টারভিউ দিতে চাইছেন, চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা যে চাকরিটা চাইছেন ইন্টারভিউ দিতে পারে। এই যে বিষয়টা, এই যে চেঞ্জিং সিনারিওটা আপনি কিভাবে দেখছেন? আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন আপনি করেছেন। যদি আমরা দেখি যে সোসাইটির ডেভেলপমেন্টের ধারা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে যেভাবে পৃথিবী এগিয়েছে সেটা কিন্তু মূলত টেকনোলজি এবং অ্যাপ্লাইড সায়েন্সের উপর বেস করে কিন্তু পৃথিবী একটার পর একটা পথ পার করে এসছে। সেটা আজ থেকে অনেক বছর আগের শিল্প বিপ্লব হতে পারে, বা আজ থেকে বেশ কিছু বছর আগের কম্পিউটারের বিবর্তনের যুগ হতে পারে, বা আজকের দিনের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে দুনিয়ার মধ্য দিয়ে আমরা এখন পার করছি, সেই সময়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করব যে টেকনোলজি তার আপলিফমেন্টের সাথে সাথে কিন্তু জব অপরচুনিটিকে কিন্তু তার ফেস লিফট করেছে। জব অপরচুনিটিও কিন্তু চেঞ্জ হয়েছে, এবং জব অপরচুনিটিগুলো কীভাবে প্রত্যেক দিন নিয়ন্ত্রিত হবে তার পদ্ধতিও কিন্তু চেঞ্জ হয়েছে। একটা সময় আমরা মানুষকে যেভাবে কাজ করতে যেতে দেখতাম, পরবর্তীকালে আইটি সেক্টর যখন গড়ে উঠল, তখন মানুষের কাজ করার চাহিদা বা মানুষের কাজ করার ব্যাপ্তি বা মানুষের কাজ করার সুযোগ বা মানুষের কাজ করার পরিধি, সেটাও কিন্তু পরিবর্তন হলো। আজকে কোভিড পরবর্তী যুগে যদি আমরা দেখি, বা পোস্ট কোভিড এরায় যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে জব অপরচুনিটিগুলোও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমরা জানলাম কোভিডের পর ওয়ার্ক ফ্রম হোম এই কনসেপ্ট, অর্থাৎ আমাদের বাড়িগুলো বা একটা রেলওয়ে স্টেশন বা একটা জায়গায় যেখানে আমি একটা মলের মধ্যে বসে আছি, এই জায়গাটাও যে একটা ওয়ার্ক স্পেস হয়ে উঠতে পারে, এটা কিন্তু কোভিড আমাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিন যখন এগিয়ে আসছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু ওয়ার্ক লোকেশন কিন্তু কোনো কারণ হয়ে দাঁড়াবে না। ওয়ার্ক লোকেশন, যে কোনো লোকেশনে দাঁড়িয়ে মানুষ কিন্তু যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু করতে পারবে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপ্তির সাথে সাথে একটা দীর্ঘদিনের অভ্যাস, চাকরির অভ্যাস বা দীর্ঘদিনের চাকরির যে ব্যবহারিক প্রয়োগ, সেটাও কিন্তু পরিবর্তিত হবে। এটা আর কিছুই নয়, এটা একটা সময়ের ডাক। যে সময়ের ডাকে শিল্প বিপ্লব হয়েছিল, যে সময়ের ডাকে কম্পিউটার যুগের প্রবর্তন হয়েছিল, সেই সময়ের ডাকেই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের সূচনা হয়েছে, এবং একটা কাজের পরিধি এবং কাজের ব্যাপ্তির পরিবর্তন ঘটছে। মানে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, অসুখ, ভাইরাসও কিন্তু আমাদের কাজের ধারাটা পাল্টে দিয়েছে একটু। এই ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্টটা আমাদের এনেছে। কিন্তু এর সাথে সাথে আর একটা বিষয়, মেশিন লার্নিং বলুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, একজন স্টুডেন্ট বা যিনি চাকরি খুঁজছেন, তার তো যে স্কিল আছে, যে দক্ষতা আছে, তার তো প্যারামিটারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। প্যারামিটার যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, স্টুডেন্টদেরও তাহলে সেভাবে তৈরি করতে হবে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন?
মানে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজ থেকে 3-4 বছর আগে আমরা যে ধরনের সিলেবাসে ছাত্রছাত্রীদের পড়াতাম আর আজকের দিনে দাঁড়িয়ে যে সিলেবাসের ওপর আমরা পড়াচ্ছি সেই সিলেবাসের মধ্যেও কিন্তু আমরা অ্যাডাপ্টেশন লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মানে একটা সময় যদি আপনারা দেখতেন যে কম্পিউটার সায়েন্সের সিলেবাসে যে ধরনের সাবজেক্টগুলো ছিল, আজকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসার পরে কম্পিউটার সায়েন্সের সিলেবাসের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে তো কম্পিউটার সায়েন্স কো রিলেটেড, এখানে তো পরিবর্তন আসবে, এটা স্বাভাবিক। কিন্তু অন্যান্য ফিল্ডেও যদি আমরা লক্ষ্য করি, মিডিয়া সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে ডিজিটাল মার্কেটিং, পিআর, সেই ধরনের জায়গায় যদি আমরা ম্যানেজমেন্ট স্টাডিজের ক্ষেত্রে দেখতে পারি, তাহলে আমরা ম্যানেজমেন্ট স্টাডিজের সাবজেক্টের ক্ষেত্রেও দেখতে পারবো যে এআই এর প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা এগ্রিকালচারাল সায়েন্সের দিকে তাকাই, তাহলে কিন্তু আজকে আমরা দেখব যে এগ্রিকালচারাল সায়েন্সের সাথে ইলেকট্রনিক্স, এগ্রিকালচারাল সায়েন্সের সাথে ড্রোন টেকনোলজি, এগ্রিকালচারাল সায়েন্সের সাথে মেশিন লার্নিং কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসার পর একটা নতুন ধরনের কিন্তু লিটারেচারের জন্ম হচ্ছে, যে নতুন ধরনের লিটারেচার কিন্তু চ্যাট জিপিটির মতো মানে কোনো রকম এআই টুলস দিয়েও কিন্তু লিটারেচারকে তৈরি করা যায়। অর্থাৎ একটা রিসার্চ, একটা লিটারেচার এক ধরনের হচ্ছে গিয়ে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাত্রছাত্রীদের জন্য যে পঠন পাঠনের সিলেবাস, সেই সিলেবাসকে কিন্তু দ্রুত পরিবর্তন করছে। আর যদি আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এই সিলেবাসকে পরিবর্তন না করি, তাহলে কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে বা জব মার্কেটের জন্য ছাত্রদের প্রকৃত অর্থে রেডি করতে পারবো না। তাই আমাদের মতো প্রত্যেক এডুকেশনাল ইনস্টিটিউটসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আলোচনা আরও বেশি করে করতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে কী ধরনের জব অপরচুনিটি রয়েছে আর আমরা কী ধরনের সিলেবাসে পড়াচ্ছি, এর মধ্যে কোরিলেশন এস্টাবলিশ করা, যাতে ছাত্রছাত্রীরা সবসময় তার বেস্ট লার্নিং ফিডটা পেতে পারে। এর জন্যই কিন্তু এই ধরনের যত আলোচনা হবে এবং আমরা যত পার্টিসিপেট করব, যত অ্যাকাডেমিশিয়ানস এবং তার সাথে যারা ব্যুরোক্র্যাটস এবং তার সাথে যারা রয়েছেন ইন্ডাস্ট্রি ফিল্ডে, তারা কোরিলেট করে আলোচনা করবে, তত কিন্তু অ্যাকচুয়াল শিক্ষাক্ষেত্রের দিকে আমরা কিন্তু উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবো। ঠিক, থ্যাংক ইউ স্যার। আমি স্যারের কাছে আসবো। এই যে চেঞ্জিং যে সিনারিও, সময়টা পাল্টে যাচ্ছে, বড় তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে, স্কিলটা খুব গুরুত্বপূর্ণ, পড়াশোনাটাও গুরুত্বপূর্ণ, তাহলে আপনি প্রায়োরিটি কোনটা দিচ্ছেন প্লেসমেন্টের আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, স্কিল বেসড লার্নিং না কলেজ বেসড লার্নিং? আমার প্রথম বক্তব্য সেটা হচ্ছে যে স্কিল এবং নলেজ দুটো পরিপূরক। আগের একটা সময় এরকম ছিল, শুধুমাত্র আমাদের সিলেবাস, কোর্স কারিকুলাম, প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে ফর্মাল এডুকেশান অ্যাচিভ করলেই আমরা এক্সপেক্ট করতাম, আমাদের প্রত্যাশা ছিল আমরা উচ্চশিক্ষা অথবা গবেষণা বা শিক্ষকতা পেশা এবং বা অন্য ধরনের চাকরি, প্রফেশনাল কোনো যে কর্মক্ষেত্রে আমরা যেতে পারবো এবং সেই অনুযায়ী আমরা চাকরি পাবো। আজকের দিনে দাঁড়িয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র প্রথাগত যে শিক্ষা, ফর্মাল ডিগ্রি এবং কোর্স কারিকুলাম সিলেবাসের মধ্যে দিয়েই নলেজ অর্জন করার সাথে সাথে যেটা প্রয়োজন সেটা হলো যে তার স্কিল, বাংলা অর্থ হচ্ছে দক্ষতা, সেই দক্ষতাটাও অর্জন করতে হবে তার পড়াশুনোর ওই সময়ের মধ্যেই। এবং স্কিল যদি সে অ্যাচিভ করতে না পারে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে জব অপরচুনিটি, এমপ্লয়াবিলিটির ক্ষেত্রে কতগুলো সমস্যা হতে পারে। আজকে যে কোনো কর্পোরেট সেক্টর হতে পারে, বিজনেস সেক্টর হতে পারে এবং সরকারি বেসরকারি যাই বলি না কেন, যেখানেই কোনো চাকরির ক্ষেত্রে যদি তিনি যান, তাহলে যারা তাকে হায়ার করছেন, যারা তাকে এনগেজ করবেন, তারা চাইবেন তার ফর্মাল এডুকেশনের যে ডিগ্রি বাদ দিয়ে আর কি কি এক্সট্রা আছে। কারণ ধরুন 5টি ভ্যাকান্সির এগেনস্টে 1 লোক 50,000 অ্যাপ্লিকেন্ট আছেন, তাহলে যারা তাকে এনগেজ করছেন তাকে তো ঠিক করে নিতে হবে আমি কাকে নেব, এবং খুব স্বাভাবিকভাবেই যার দক্ষতা বেশি, দ্যাট ইজ এ স্কিল বেশি, তার ক্ষেত্রে তিনি প্রায়োরিটি পাবেন। তাহলে এটা স্কিলটা আসবে কোথা থেকে? তাহলে আমাদের যে ধারণা, সেই ধারণা থেকে আমরা অন্তত এইটুকু, আমি যে ইউনিভার্সিটির সাথে যুক্ত আছি, আমরা চাই যে তার পড়াশুনোর সাথে সাথেই তাকে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বর্ধক, হাতে কলমে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা প্রবর্তন করা। তার জন্য হতে পারে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম, হতে পারে ছোট ছোট সার্টিফিকেট কোর্স দ্যাট ইজ অ্যালাইড টু দেয়ার পার্টিকুলার কোনো ডিসিপ্লিন, সাবজেক্ট, ডোমেন বা তার এরিয়া। সেটা শুধুমাত্র আর্টিফিশিয়াল
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা শুধু ইঞ্জিনিয়ারিং ছাত্রদের ক্ষেত্রেই প্রযোজ্য, নট লাইক দ্যাট। তার বাইরেও যারা আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের সাথে যুক্ত আছেন, যারা লিটারেচার বা অথবা হতে পারে যে ভিজুয়াল আর্টস, পারফর্মিং আর্টসের সাথেও যুক্ত আছেন, লিগাল স্টাডিজ দ্যাট ইজ ল নিয়ে পড়াশুনো করেন, তাদেরও যে শিক্ষাটা তারা নিয়েছেন সেই শিক্ষার ব্যবহারিক প্রয়োগ কিভাবে হবে, অর্থাৎ তার অ্যাপ্লিকেশন সাইটটাকেও তাকে সেইভাবে স্বাবলম্বী হতে হবে। অর্থাৎ এক কথায় তার পড়াশুনোর সময়ের মধ্যে দিয়ে একজন ছাত্র বা ছাত্রীকে কতটা সম্পূর্ণভাবে তৈরি করা যায় তার ব্যবস্থাটা প্রবর্তন করা প্রয়োজন, এবং আজকের চাকরির ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করি। যে সমস্ত হ্যাঁ, আমি যে জিনিসটা জানতে চাইছিলাম যে ধরুন তো এটা বলা হতো আগে যে ট্যালেন্ট ছাড়া ডিগ্রির কোনো গুরুত্ব নেই, আবার এটাও ঠিক যে স্কিল ছাড়াও ডিগ্রির কোনো গুরুত্ব নেই। আপনি আর্ট ফর্মের কথা বললেন, সেখানে একটা ট্যালেন্ট বাই ডিফল্ট লাগে, আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? আমি নলেজ এবং স্কিল দুটো পরিপূরক। নলেজ ফর এডুকেশন ফর নলেজ অথবা এডুকেশন ফর জব, নলেজ ফর জব, আমি বিশ্বাস করি না। আমি মনে করি নলেজ হলেই এডুকেশনের মধ্যে দিয়ে সে নলেজ অ্যাকোয়ার করবে, অ্যাচিভ করবে, এবং নলেজ হলেই তার জবের অপরচুনিটি ফুলবে। ফর বেটার অপরচুনিটি, বেটার এমপ্লয়েবিলিটি, তার জন্যে তাকে ব্যবহারিক দিক দিয়ে দক্ষতা অর্জন করতে হবে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সার্টিফিকেট কোর্স ইন বিটুইন দি সেমিস্টার ব্রেকস অথবা ভ্যাকেশনাল পিরিয়ড, অথবা আমরা আমাদের ইউনিভার্সিটিতে ফ্রম দি ভেরি বিগিনিং আমরা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম হিসাবে একটা কোর্স চালু করি। অর্থাৎ প্রতি বছর সেমিস্টার ব্রেকের পরে যদি যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে তার যে শিক্ষাটা সে পেল, তার বাস্তবতা কি, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কতটুকু শিখেছে, তার একটা অ্যাসেসমেন্টের প্রক্রিয়া জারি আছে, এবং তার ফিডব্যাক ইজ ভেরি গুড। আমরা সব কিছু করে ফেলেছি কথা আমি বলবো না, কিন্তু তার থেকে এটুকু আমরা বুঝতে পারি যে ছাত্রদের মধ্যে তার ইন্টারেস্ট আছে। সবশেষে আর একটা কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমার একটু আগে আমার রেসপেক্টেড ম্যাডাম সঙ্গমিত্রা ম্যাডাম বলে গেছেন যে ছাত্র মেধাসম্পন্ন যত হবে তাকে ট্যাকেল করা তত সম্ভব। আমরা জানলা বন্ধ করে রাখতে পারবো না। গুগল সার্চ করবে, অ্যাপস তারা দেখবে, তারা সব কিছুই করবে, কিন্তু তার মধ্যে তার ভাইসেস, তার ইল এফেক্টস কোনটা, তার পজিটিভ দিকটা কোনটা, সেটার দায়িত্ব হায়ার এডুকেশনের মধ্যে যারা আছেন, কলেজ বা ইউনিভার্সিটিতে যারা শিক্ষা দিচ্ছেন, তাদের দায়িত্ব সেটাকে করে দেওয়া। থ্যাংক ইউ। আমি দেবশ্রী ম্যামের কাছে যাব বিষয়টা। এই যে টেকনোলজিক্যাল স্কিলসের কথা স্যারেরা বলছিলেন, এটা তো একটা নতুন নতুন অপরচুনিটি খুলে দিচ্ছে, কিন্তু এটাও তো ঠিক যে শিক্ষা জগৎকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখেও পড়তে হচ্ছে, এবং শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগও খুলে যাচ্ছে। First of all, a very good evening to everyone. We have faced technological changes in the past few years, but it has adversely affected us mostly in the last year. While working not very long ago, I was myself a part of the industry, and সেইখানে থেকে আমাকে এক বছরের মধ্যে দুটো স্কিলে নিজেকে আপস্কিল করতে হয়েছে অ্যাজ পার দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্ট, অ্যাজ পার দ্য ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট। So আমাকে এক বছর টাইম পিরিয়ডের মধ্যে I had to upskill myself in AWS and Ansible. So while working with the industrial specialists closely, what I have observed is that the job market and the job environment is highly being influenced by the VUCA syndrome, which stands for volatility, uncertainty, complexity, and ambiguity. So what the recruiters and the companies are mainly looking for in individuals হচ্ছে ওদের কতটা adaptability আছে, কতটা flexibility আছে নতুন কিছু শেখার জন্য, how much learning agility they have so that they can learn new technologies, they can imbibe the new technologies, because we are seeing how fast the technology is advancing. So আমি বলবো challenges of course আছে with this fast growing industry. এডুকেশনকে ইনকর্পোরেট করা, এত তাড়াতাড়ি আমাদের গ্রো করা, ইটস ভেরি ডিফিকাল্ট। But we have already started teaching the students on the ongoing technologies. We hire agencies from outside যারা এই টেকনোলজিগুলো স্টুডেন্টদের পড়ায়, তার সাথে সাথে হ্যান্ডস অন ডেমনস্ট্রেশন দেয়, because the companies are no longer looking for the vanilla skills. They are looking for hands-on demonstration. যত স্টুডেন্টসরা লাইভ প্রজেক্টস করবে, যত স্টুডেন্টসরা হ্যান্ডস অন করবে, তত সে কেপেবল হবে। আমি এই জায়গাতে জানতে চাইছি, এই যে এডুকেশন সিস্টেমের একটা চেঞ্জ হচ্ছে,
পাল্টে পাল্টে যাচ্ছে বিষয়টা, এটা টেকনোলজি কিভাবে বিষয়টাকে এনহ্যান্স করছে? ওয়েল, টেকনোলজিকে মানে এডুকেশন সিস্টেম পাল্টাচ্ছে না, টেকনোলজিকে এডুকেশন সিস্টেমকে টেকনোলজির সাথে অ্যাডভান্স হতে হচ্ছে কাইন্ড অফ। সো দ্য প্রসেসেস অ্যান্ড দ্য সিস্টেমস, মানে দুটোই পরিপূরক। হ্যাঁ, দ্য প্রসেসেস অ্যান্ড দ্য systems around us are becoming digitalized. Few years back, we were talking about what is digitalization, and now we are talking about how we are getting digitalized. So it's good to see that's already a digital world now. But and also the organizations have become paperless. So no more SOP-based learning programs for us. In fact, I'd like to say, add a few more things. OpenAI has launched its latest product this year, which is Sora. So Sora is basically a text-to-video creator. So whatever you typed on the text prompt, it gets converted into a video. So it was very much restricted to visual artists and filmmakers, but now it has been made available to the public use. So আমাদের স্টুডেন্টসরা যখন এই OpenAI টুলসগুলো হাতে পাবে, তারা কোনোভাবেই আর গতানুগতিক টেক্সট বুক বা খাতা বই নিয়ে বসতে ভালোবাসবে না। হেন্স we have incorporated smart classrooms, e-learning modules and more digital learning platforms. যতটা ভিডিও ফরম্যাটে একটা স্টুডেন্টকে বোঝানো যায়, তাকে ইন্টারেস্টিং করে মানে আটকে রাখা যায় এই AI এর বিষয়টায়। Because last year we were talking about how ChatGPT was affecting us. But now we see the students have adapted to it so well. The students, the youth rather, because now people are using ChatGPT to write emails, to write articles, and even in LinkedIn we have a platform where it's written, create your own article with OpenAI. So it's this much readily accessible. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আমাদের সময় খুব কম, কিন্তু এটা ফ্যাক্ট। মানে আমার এখন আফসোস হয় আমাদেরকে, আরেকটু পরে যদি আমরা পড়াশোনা করতাম, আমরা অনেক বেশি স্কিল হয়তো হতেও পারতাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও বেশি ইউজ করতে পারতাম। এই জায়গাতে আমি স্যারের কাছে আসবো, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, মেশিন লার্নিং বলুন, আরও কীভাবে আপনারা এইগুলোর হেল্প নিয়ে স্টুডেন্টদের আরও বেশি জব রেডি করতে পারছেন আপনারা? সকলকে জানাই শুভ সন্ধ্যা। দেখুন, টেকনোলজি সব থেকে ফাস্ট পেসে এগোচ্ছে এই মুহূর্তে, এবং সেটার কাণ্ডারি আমি বলবো AI এবং ML। তো আমাদের যেটা ইন্ডাস্ট্রি 4.0, তার যে চারটে স্তম্ভ মেনলি হচ্ছে AI, ML, IoT আর ক্লাউড কম্পিউটিং। আমাদের জব রিলেটেড যে স্কোপগুলো সবকটা আসছে কিন্তু ডিজিটাল অটোমেশনের দিকে। সুতরাং AI এর একটা সাংঘাতিক দরকার এখন চারিদিকে, এবং এইটাই রিয়েলাইজ করে যে আমাদের যে কারিকুলাম, যেটা সৌরভবাবু বলছিলেন যে আমাদের টেকনিক্যাল এডুকেশনের যে কারিকুলাম, তাতে কিন্তু AI এবং MLকে ইমবাইব করা হয়েছে। এবং এটা কিন্তু একটা জাস্ট টেকনোলজিক্যাল অ্যাডিশন নয়, এটা কিন্তু একটা ট্রান্সফরমেশন, যেটা হচ্ছে নিড অফ দ্য আওয়ার। ঠিক আছে, তো আমাদের যে কোর্স, ধরুন আমাদের কলেজে যেমন আমাদের অলরেডি AI ML এর ওপর বিটেক একটি কোর্স আছে, কিন্তু এটা ছাড়াও যারা কোর সেক্টরে আছে, ধরুন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এই ছাত্রদের যাতে তারা AI রিলেটেড সব রকম জ্ঞান পেতে পারে, তাদের কোর্স, আমাদের কোর্স সেক্টরের কোর্সগুলোর মধ্যে কিন্তু AI রিলেটেড কোর্স ঢোকানো হয়েছে। এবং আমরা সব রকম AI ওরিয়েন্টেড, ম্যাডাম যেটা বলছিলেন চ্যাট জিপিটি যারা ধরুন এখন কম্পিটিটর, তাদেরও এখন জব সেক্টরে আমাদের মানে প্রচুর ডিমান্ড চলে আসছে। তো বার্ড AI, হ্যাঁ, তো বার্ড AI, এগুলো সব কিছুতে প্রচুর। তো যারা AI এনেবল, যারা পাচ্ছি মেটা AIও হয়ে গেছে, রাইট, যারা AI রিলেটেড শিক্ষা অর্জন করছে এই কারিকুলামের থ্রুতে আমাদের কলেজ দিয়ে, তাদের এমপ্লয়াবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। ঠিক, হ্যাঁ, এই জায়গা থেকে যে প্রশ্নটা আমি প্রশ্নটি শেষ করতে চাইবো যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, ডিজিটাল টুল রয়েছে, প্লেসমেন্ট প্রসেসে স্টুডেন্টদের এটা কিভাবে আরও হেল্প করে? আর মানে যারা চাকরি দিচ্ছেন, এতে তো একটা গ্রহণযোগ্যতা তো বাড়ে স্টুডেন্টদের, এইটা আপনারা কিভাবে করে থাকেন? দেখুন, আমরা যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরই আমরা কিন্তু একটা ট্রেনিং নিড অ্যানালিসিস আমরা করি, যে তাদের কি দরকার। মানে তারা যখন ঢুকছে, সেটা সাইক্রোমেট্রিক টেস্ট আছে, তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে, অ্যাপটিটিউড টেস্ট আছে, সেই থেকে কিন্তু তাদের একটা স্কিল সেট আমরা ঠিক করি যে এই স্কিলে কিন্তু তাদের আমরা ট্রেনিং দিই থ্রু আউট দ্য 4 ইয়ার্স। ঠিক আছে, এছাড়াও আমাদের কলেজের ন্যাসকমের সাথে একটা মৌ আছে, ওদের যে অনলাইন যে প্ল্যাটফর্ম, যেটা সেখানে আমাদের ছেলেরা রেজিস্টার করে, এবং সেখানে যে কাটিংয়ের যে টেকনোলজি ইন্ডাস্ট্রিগুলো চাইছে সেটার উপর কিন্তু তারা সার্টিফিকেশন কোর্স করে। তো সেই সার্টিফিকেশন কোর্সগুলোর ফলে কী হচ্ছে, দেয়ার এমপ্লয়াবিলিটি ইজ ইনক্রিজিং। ঠিক আছে, এছাড়াও আপনার টাটা, স্ট্রাইভ এবং মাইক্রোসফটের সাথে আমাদের টাই আপ আছে, যেখানটায় হচ্ছে আমাদের স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার থেকে প্রি ফাইনাল ইয়ার অবধি তারা কিন্তু সাইবার সিকিউরিটির ওপর সার্টিফিকেশন কোর্স করছে।
এবং প্রায় 305 জন অলরেডি সার্টিফাইড আমরা গ্র্যাজুয়েট পাচ্ছি আর কি। তো এইভাবেই আমরা চেষ্টা করি যাতে স্টুডেন্টদের প্লেসমেন্ট দেওয়া যায়, এবং ক্যাম্পাসে যখন কোম্পানিগুলো আসছে তারা এই জিনিসগুলোই চায়। সুতরাং তাদের এমপ্লয়াবিলিটি অনেকখানি আমরা বাড়াতে সক্ষম হয়েছি রিসেন্ট টেকনোলজিক্যাল ট্রেন্ডসগুলো ধরে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you এবং so much. আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওটাই বারবার আফসোস হচ্ছিল যে আমরা কেন আরও বেশি আপগ্রেডেড জিনিস পেলাম না। হয়তো এরপরে যখন এডুকেশন এক্সেলেন্সে আমরা ডিসকাস করব তখন আরও অন্যরকম বিষয় নিয়ে আমরা ডিসকাস করব, তখন আরও বেশি প্রযুক্তির চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রে চ্যালেঞ্জিং যে আপনাদেরকে আরও বেশি করে ইভলভ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাদেরকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।